বিহার ওড়িশার সীমান্ত লাগোয়া একটি গ্রাম চণ্ডীরামপুর। সপ্তাহখানেক নতুন কারখানার সম্পত্তি জরিপের কাজে আমায় পাঠানো হয়েছে। কলকাতা, মটলেন এসবের সাথে সম্পর্ক ভেঙেছে প্রায় মাস তিনেক। কারণ এখানে আসার আগে আমি ছিলাম বিহারের মুঙ্গেরে। সেখানে আমাদের নতুন এক শাখা অফিস হয়েছে। আমার মূল কর্মক্ষেত্র সেটি। কিন্তু ঘটনাটা এই জায়গার থেকে না বললে আপনাদের পুরো সিরিজটি বুঝতে কিঞ্চিত সমস্যা হতে পারে। তাই বিন্দুমাত্র ত্রুটি না রেখেই আপনাদের সমস্ত কাহিনীগুলি শোনাতে থাকব। যাই হোক, আমার নতুন বদলির কর্মক্ষেত্র অর্থাৎ চণ্ডীরামপুরের এই জনমানবহীন পুরনো জঙ্গলে আমার অফিসিয়াল কোয়ার্টার অর্থাৎ একটি জরাজীর্ণ ডাকবাংলো আমায় এক ফোঁটা স্বস্তি দিচ্ছে না। এই অস্থিরতার কারণ একটাই, সেটা হলো যে রোগের খপ্পরে আমি এর আগে কোনোদিনও পড়িনি। এখন এই বয়সে এসে সেই রোগ আমার সঙ্গে বন্ধুত্ব করে বসেছে। টানা 4 দিন আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। আমায় সম্পূর্ণভাবে অনিদ্রা পেয়ে বসেছে। এই কারণে সেদিন রাতে আমি 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে ঘুমানোর চেষ্টায় ব্রতী হয়েছিলাম। আর ঘটনা শুরু সেই রাতের থেকেই। রাত তখন কটা হবে জানি না, হঠাৎ গলাটা খুব শুকনো বোধ করলাম। মনে হলো অনেকক্ষণে তৃষ্ণা চেপে রেখেছি। একটু প্রকৃতিস্থ হয়ে বুঝতে পারলাম আমি টানা সপ্তাহখানেকের নৈশ জাগরণের পর আজ ঘুমিয়ে পড়েছি। সেজন্যেই জল তেষ্টা বোধ করা সত্ত্বেও আমি চটজলদি তার প্রতিকার করছি না। তবে এই বহু প্রতীক্ষিত ঘুমের থেকে এক ঝটকায় উঠে পড়া সহজ কাজ নয়। তাই অনেক কষ্টেই চোখ খুললাম এবং চোখ খোলা মাত্র আমার শরীরের সমস্ত পশম মুহূর্তে দাঁড়িয়ে গেল। দেখলাম আমার ঘরের ভেতরের দেওয়ালের থেকে ফুট 2 তফাৎ রেখে আমাকে কেন্দ্র করে মন্থর গতিতে আবর্তিত হচ্ছে একটা পাতলা নীল আলোর আস্তরণ। সে আলোকজ্যোতি উজ্জ্বল, আর এতটাই উজ্জ্বল যে অন্ধকার গর্ভগৃহের ভেতরটা নীলাভ জ্যোৎস্নায় চকচক করছে। আমার বিচার বুদ্ধি তখন মহাশূন্যে। হঠাৎ মাথায় এলো তারানাথ এই ধরনের নীলাভ আলোর কথা অনেকবার বলেছে তার স্মৃতি মিশ্রিত কাহিনীগুলোতে। তাহলে কি তারানাথ, নাকি আমি স্বপ্ন দেখছি? নিজের চোখ রোগড়ে আবার তাকিয়ে নিশ্চিত হলাম, না, স্বপ্ন নয়, এ চরম অপার্থিব সত্য। বিক্ষিপ্ত অসংলগ্ন মন তারানাথকে স্মরণ করতে লাগলো আতঙ্কের অগোচরে। সিমডেগায় পাসাং মারা গানের কথা ও ঠাকুর মশাইয়ের আবির্ভাবের কথা চোখের সামনের থেকে ঝলক দিয়ে গেল মুহূর্তেই। এমন সময় আমার অস্থায়ী ভগ্নপ্রায় কোয়ার্টারের দরজায় কড়া নাড়া ও কাশির শব্দ একসাথে শুনতে পেলাম। আমার জীবদ্দশা আমায় ঠেলে দিল দরজার দিকে। দরজা খুলতেই দেখলাম একটা নিমের দাঁতন হাতে নিয়ে ঠাকুরমশাই দাঁড়িয়ে রয়েছে পরিচিত রহস্যময় হাসি মাখা মুখে। আমি কোনো প্রশ্ন করার আগেই উনি বললেন, তোমায় তো বলেছিলাম শেষ বয়সে তোমায় কয়েকটা ক্ষমতা দিয়ে যাব, এবং এই শিখিয়ে দেওয়ার ইচ্ছে কিন্তু আমার ইচ্ছে প্রসূত নয়। এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। অমন অবস্থাতেও এই কথাটা আমার মনে গভীর রেখাপাত করল। ঢোক গিলে প্রশ্ন করলাম, কর্তব্য? কর্তব্য। আজ যাও, ঘুমিয়ে পড়ো। ওই নীল বলয় তোমার মনকে কেন্দ্রীভূত করতে সাহায্য করবে। অনেক রাত তো ঘুমাও না, শুলে ঘুম চলে আসবে আবার। আমি রাত থাকতেই ফুল তুলতে যাব বলে বেরিয়েছি হাতে দাঁতনটা নিয়ে, আর এমন সময় তুমি ডাকলে।
আমি যাই, সাজিটা কোথায় রেখে এলাম কে জানে। নিমেষের মধ্যেই চোখের সামনে থেকে একটা আস্ত মানুষ কোন মন্ত্র বলে উধাও হয়ে গেল জানি না। মুহূর্তেই তার আবির্ভাবের স্থানটুকুকে সাপুদের মতো গ্রাস করল কালো অন্ধকার। আমি ঠাকুর মশাইয়ের নির্দেশ অনুযায়ী বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং নিদ্রা দেবীর অদৃশ্য হাতের মোলায়েম স্পর্শ কখন আমায় অচৈতন্য করে দিল তা বলতে পারবো না। পরদিন ঘুম ভাঙার পরের থেকেই মনের ভেতরটা অস্থির করতে শুরু করল। তারানাথ বলে গেল আমায় শক্তি দিয়ে যাওয়া তার কর্তব্য। এই কথা কেন বলল, এর কারণ কি হতে পারে? তাহলে কি উনি আমার ভেতরে কোনো রকম বিশেষ লক্ষণ বা বৈচিত্র্য লক্ষ্য করেছেন? বুঝতে পেরেছিলাম এই সমস্ত বিষয় যতক্ষণ না আমার কাছে পরিষ্কার হবে ততক্ষণ আমি কাজে কর্মে মন দিতে পারবো না। অফিসে শরীর অসুস্থতার পত্র পাঠিয়ে দিয়ে 10 দিনের ছুটি নিয়ে চলে এলাম কলকাতায় এবং আসা মাত্রই সোজা মটলেন এবং সেখান থেকে তারানাথের বাড়ি। কিশোরী গ্রামের বাড়িতে গেছে বৈষয়িক কিছু কারবার মিটমাট করতে, ফিরতে ফিরতে 1 মাস। এ খবর সে আমায় টেলিগ্রাম করে জানিয়েছিল, যদিও এটা জানানোর প্রয়োজন পড়েছিল আমার টেলিগ্রামের প্রতি উত্তরে। আমি একটা ব্যক্তিগত কাজে তাকে কোর্টে পাঠাতে চেয়েছিলাম, তখনই এই বিষয় জানতে পারি। তারানাথের বাড়ি পৌঁছে দেখি সে বৈঠকখানায় বসে তালপাতার পাখা দিয়ে সম্মুখের একটা ধুনোর মালসায় বাতাস করছে। আমায় দেখে উৎসুক হয়ে বলল, আমি জানতাম তুমি আসবে, মনে প্রশ্ন জেগেছে বিস্তর, তাই না? আমাদের আসার ব্যাপারে এই পূর্ব অনুমানগুলি তারানাথের সম্পূর্ণ নির্ভুল তা আমি জানি, তাই তার তক্তপোষের সামনে বসে কৌতূহলের কথাটাই পারলাম। ঠাকুরমশাই, আপনি বললেন আমায় শক্তি শিখিয়ে দিয়ে যাওয়া আপনার কর্তব্য, এই কথার অর্থ কি? তারানাথ মিটিমিটি হাসল, বলল, কারণ যদি জানতে চাও সে অনেক বড় ঘটনা, একদিনে সে কাহিনী বলা সম্ভব নয়। আর সংক্ষেপে বলবো না, কারণ প্রতিটা পর্যায় ও ঘটনাগুলি যদি তুমি না বোঝো তাহলে শক্তি বা ক্ষমতা সংযমের ওপর তোমার আয়ত্ত আসবে না। আপনি বলুন ঠাকুরমশাই, পুরোটাই বলুন, এই কৌতূহল আমায় স্থির থাকতে দিচ্ছে না। বুঝতে পারছি। আমিও আমার স্মৃতি সঞ্চয়ের স্তরে স্তরে এই সমস্ত ঘটনাগুলিকে জমিয়ে আসছি কেবলমাত্র তোমার জন্য। আমার অদৃষ্টে কি আছে বা কি হবে, যেমন আমি আগের থেকেই জানি, ঠিক তেমনি আমার বাড়িতে যে তোমার আগমন হবে কোনো এক সঙ্গীর হাত ধরে, এও আমি জানতাম। এই কারণেই তো তোমাকে দেখা মাত্রই বলেছিলাম যে তোমায় কিছু শক্তি দিয়ে যাব। চাইলে কিশোরীকে বলতে পারতাম নাকি? আমি পাথর দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে রয়েছি। তারানাথ সম্মুখের ধুনোদানি সরিয়ে রেখে উঠে দাঁড়ালো, বলল, দাঁড়াও, সঞ্চয়ে গোটা 2 সিগারেট আছে, ওগুলো নিয়ে আসি আর তোমার বৌঠানকে বলে আসি চা করতে। আমি 2 হাতের আঙুলের মাঝে আঙুল রেখে চুপ করে বসে রইলাম। আগত মুহূর্তের ব্যাপারে একটার পর একটা সম্ভাব্য পরিস্থিতির পটচয়ন করে চলেছে মন। মিনিট 2 বাদে তারানাথ ফিরে এসে তক্তপোষে বসল আর বসা মাত্রই প্রশ্ন করল, তোমার ঠাকুরদার নাম কি? বহু পরিচিত উত্তরটাও অমন পরিস্থিতিতে একটু সামলে উঠেই দিতে হলো আমায়। বললাম, রাজবল্লভ বন্দ্যোপাধ্যায়। বেশ, সে যে এককালে জমিদার ছিল তা তো তুমি জানো। হ্যাঁ জানি, এমনকি আমাদের গ্রামের বাড়িতে এখনো আমাদের বংশের যথেষ্ট প্রতাপ আছে, কিন্তু বাবার সঙ্গে তার ভাইয়েদের বনল না, তাই সে ওই গ্রামের খানিক দূরে গিয়ে বাসা বাঁধল এবং তুমি পড়াশোনা ও চাকরি পাওয়ার সূত্রে রয়ে গেলে কলকাতায়। এখন এখানেই সংসার বেঁধে ফেলেছ আর গ্রামে ফিরে যাওয়ার ইচ্ছে নেই। এগুলো আমি তোমার সাথে প্রথম সাক্ষাতেই যেদিন তোমার ভাগ্য গণনা করেছিলাম তখনই জানতে পেরেছিলাম, কিন্তু বলতে পারিনি কিশোরীর জন্য।
সঠিক কাল ও পরিবেশ না নির্বাচন করে এমন অনেক কিছু আছে যা বর্ণনা করা যায় না। তবে আমি একা যখন যখন এসেছি আপনার কাছে তখন কেন বলেননি? ওই যে বললাম, সঠিক কাল আসেনি এর আগে। যেমন 17 বছরের জন্মবার্ষিকী পূর্তিতেই চারির বিবাহ ঠিক হবে সেটা আমি জানতাম। তবে তোমরা আমার কাছে এসে এই বিষয়ে প্রশ্ন করা সত্ত্বেও আগে কিন্তু আমি বলিনি। এও ঠিক তাই। যাই হোক, শোনো তবে। প্রথম যৌবনে মধুসুন্দরী দেবীর সান্নিধ্য পাওয়ার পর হিতাহিত জ্ঞান ভুলে তার কামনায় উন্মাদ হয়ে গিয়েছিলাম। চেয়েছিলাম দেবীকে ভার্যা রূপে, কিন্তু সে যে মানবী নয়, সে সত্যকে মন বুঝতে এতই সময় নিয়ে নিল যে পরিণতি স্বরূপ আমার এই ভগ্ন সাধক জীবন। যাগ্গে সে কথা। বরাকর নদীর তীরের থেকে যখন আমায় বাড়ির লোক তুলে নিয়ে গিয়ে গৃহবন্দী করল, এই কাহিনী সে সময়কার। মাস 6 কেটে গেছে, ঘরের থেকে বেরোয়নি। 2 বেলা নিয়ম করে কখনো বড় জ্যাঠা কখনো বাবা এসে আমায় বোঝাতো নিজেদের পরিবার, সামাজিক মর্যাদা এবং বৈষয়িকতার ব্যাপারে। আমিও বোধহয় ধীরে ধীরে তাদের কথাগুলোর উপর মন স্থির করতে পারছিলাম। এই সময় একদিন ষোড়শী চাটুর্যের বৈঠক ঘরে সন্ধ্যাকালীন আড্ডা বসেছে। বাবার মুখে আমেজের রেশ না দেখে গ্রামের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হরিহর বলল, কি ব্যাপার আদিনাথ, তোমার মুখটা এমন পাংশু দেখাচ্ছে কেন? বাবা গা ঝাড়া দিয়ে উঠে বসলেন, বললেন, না, আসলে চিন্তায় আছি একটু। এই কথা বলা মাত্রই সবার দৃষ্টি পড়ল বাবার দিকে। আমার বাবা কাকাদের মতো আমুদে লোক গ্রামে খুবই কম ছিল। তোমাদের তো আগেই বলেছিলাম, তাদের পিতামহ প্রপিতামহ এত সম্পত্তি রেখে গেছিল যে তাদের কর্মসংস্থানের প্রয়োজন কখনো হয়নি। সে মানুষের মুখে চিন্তার কথা শুনলে সবার টনক নড়ে বই কি। বাবা বলল, আমার ছেলে তারানাথ, সে যে সন্ন্যাসী হবে তা তো আমরা বাড়ির লোকে সবাই জানতাম, কিন্তু ওকে বাঁকুড়ার এক নদীর তীরের থেকে যেভাবে উদ্ধার করে আনলাম, তাতে এরকম চলতে থাকলে কখন বাড়িতে দুঃসংবাদ আসে ঠিক নেই। জীবদশায় তো এসব মেনে নেওয়া যায় না। ওকে বাড়িতেই রেখেছি, কিন্তু এভাবে কতদিন আটকে রাখা যায়? এ কথা শুনে বয়স জ্যেষ্ঠ নিমাই বানুজ্জে বললে, ছেলেটার বিয়ে দিয়ে দাও আদিনাথ, তাছাড়া মেয়ে তো দেখাই আছে। এই দেখে রাখা মেয়েটি হলো সে যাকে আমি ছোটবেলায় জলে ডুবে মরার হাতের থেকে বাঁচিয়েছিলাম। সারা গ্রামে চড়াও হয়ে গিয়েছিল যে মেয়ের বাবা নাকি আমার বড় জ্যাঠার সঙ্গে কথা বলেই রেখেছে যে উপযুক্ত সময়ে আমার সঙ্গে তার বিয়ে দেবে। যাই হোক, বাবা এসব কথা শুনে বললেন, বিয়ে না হয় দেয়া গেল, কিন্তু তার আগে তাকে নিজের পায়ে দাঁড়াতে তো হবে। জ্যোতিষ করে সংসার চালানোর মানসিকতা এখনো নেই, আর এসব বললেও এখন মানবে না। একটা কাজে কমে যদি। আদিনাথ, একটা কাজের খবর আমি দিতে পারি। বাবার কথা শেষ না হতে এই ষোড়শী চাটুর্যে এই প্রস্তাব দিল। কাজেই সবাই ওনার দিকে তাকালে উনি বললেন, রাধানগরের জমিদার রাজবল্লভ বন্দ্যোপাধ্যায় আমার বন্ধু। জমিদারি খেয়াল বোঝো তো। হঠাৎ তার মনে হয়েছে 4টে পুকুর কাটিয়ে মাছ চাষ করবে। তাই সেসব দেখাশোনা করার জন্য একটা বাইরের ছেলে দরকার। সে গ্রামের মানুষ, গণ্ডমূর্খ, তাদের দ্বারা মাছ চাষ হবে না বলে তার ধারণা। তা তারানাথের তো পড়াশোনা জ্বালা আছে, ছেলেও ধূর্ত সাহসী। এমন ছেলে পেলে আশা করি সে খুশি হবে। তাছাড়া কাজে কর্মে থাকলে ওর মনটাও ভালো লাগবে। দেখো, একবার বলে দেখো ওকে। এই কাজটাই আমার ভবিতব্যে লেখা ছিল এবং এই কারণেই যুক্ত হলাম
রাধানগরের জমিদার বংশের সাথে। তারানাথের কথা শুনে আমার শরীরে যেটুকু প্রাণের স্পন্দন ছিল তাও যেন ক্ষীণ হয়ে গেল। রাধানগরের জমিদার রাজবল্লভ বন্দ্যোপাধ্যায় আমার ঠাকুরদা। আমার কাছে প্রথমেই কেন ঠাকুরদার নাম জানতে চাইল তারানাথ তা এখন স্পষ্ট হল। আমার বিস্মিত প্রশ্নবোধক মুখে তারানাথ নিঃশব্দে একটা ইতিবাচক উত্তর ছুড়ে দিল এবং বুঝিয়ে দিল আমার ধারণা ও সংশয় একেবারে নির্ভুল। আমার বিচার বুদ্ধির অগোচরে কেবলমাত্র সময় কাটানোর জন্য যে মানুষের সাথে ধীরে ধীরে বন্ধুত্ব থেকে একটা নেশাজাত সম্পর্ক গড়ে তুলেছি, তার অভিজ্ঞতার ঝুলিতে যে আমারই পূর্বপুরুষ মিশ্রিত কোনো কাহিনী রয়েছে তার আজ এতদিনে আমি বা কিশোরী কেউ কোনোদিনও পায়নি। আমার মনের কৌতূহল মহাকাশ ছোঁয়ার আগেই তারানাথ বলতে শুরু করল। বাবার এই প্রস্তাবটা আমি ফেলতে পারিনি, কারণ আমি নিজেও কেন জানি না একটা বোঝার মতো বোধ করছিলাম বাড়ির ওপর। মনে মনে ভেবেছিলাম এই বুঝি আমার জীবন কোনো এক স্বাভাবিকতার অস্তাচলে মোড় নিতে চলেছে। সাধক জীবনের অবসান হলো এই, কিন্তু সে মনের ধারণা মাত্রই। অদৃষ্ট আমায় তারানাথ তান্ত্রিক বানানোর সিদ্ধান্ত নিয়েই রেখেছিলেন। রাধানগর আমার গ্রামের থেকে বহু দূরের পথ। আমার সম্মতি শুনে ষোড়শী চাটুর্যে জানিয়েছিলেন আমায় তার কাছের থেকে একটা চিঠি নিয়ে যেতে। যে কাগজ রাজবল্লভ বাণুজ্যকে দেখালে আমার পরিচয় ও কে পাঠিয়েছে জানতে পারবে সে। আমি তাই করলাম। গ্রামের স্টেশন থেকে দুপুর 3টে ট্রেন ধরে বেরিয়ে পড়লাম। রাধানগর গ্রামের সন্নিকটের স্টেশন মাইল 3 দূরে। সে স্টেশনে যখন নামলাম তখন রাত 8টা হবে। স্টেশনের নাম নিশিরামপুর। আমি বাদে আরো কয়েকজন লোক যারা নেমেছে তারা প্রত্যেকেই যে যার মতো মালপত্র নিয়ে হাঁটতে শুরু করলো স্টেশন চত্বর পেরিয়ে। আমি দ্রুত পায়ে তাদের মধ্যে একজনের পেছনে গিয়ে হাঁক দিলাম, এই যে মশাই, বলছিলাম রাধানগর যাওয়া যাবে কোন রাস্তায়? লোকটি আমার কথা শুনে পেছন দিকে না তাকিয়েই বলল, আসুন, পেছন পেছন আসুন, ওই দিকেই যাব আমি। আমি চললাম তার পেছন পেছন। তবে ভেবেছিলাম ভদ্রলোক সহজাত ভাবেই একটু আলাপ জমাবে, কিন্তু তার হাঁটার গতি এবং হাত নেড়ে নেড়ে হয়তো মাথার উপর থেকে মশা তাড়ানোর ভঙ্গি দেখে আমিও কিছু বললাম না। জ্যোৎস্নায় ডোবা রাস্তায় আলোর প্রয়োজন হচ্ছিল না। চারিদিক দেখলে মনে হয় যেন ভোরের আলো ধীরে ধীরে দিনের আলোতে বদলে যাওয়ার চেষ্টা করছে। আমার পথ প্রদর্শক একটা 3 রাস্তার মোড় মতো জায়গায় দাঁড়িয়ে বলল, আমার বাড়ি ওই দিকেই, রাস্তা দিয়ে গেলেই মিনিট 5। আর আপনার গন্তব্য ওই রাস্তায়। ওই রাস্তা সোজা যাচ্ছে রাধানগর। নতুন এসেছেন বুঝতেই পারছি, পথে একজন পেলে আপনার ভালোই হতো, কিন্তু কি আর করার, জ্যোৎস্নার রাত, আশা করি অসুবিধা। না না, আমি চলে যেতে পারবো, আপনাকে ধন্যবাদ। একা রাতের আঁধারে হাঁটতে আমার মতো শ্মশানবাসীর অসুবিধা হওয়ার কথা নয়, সে তো তুমি জানোই। লোকটি আমায় নমস্কার নিবেদন করে আবার সমগতিতে চলে গেল। পথে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে গেছি, হঠাৎ একটা অনুভূতি হলো আমার। অনুভূতিটা খুব ভালো কিছু নয়। অগ্রহায়ণের শেষের দিকে বাতাসে একটা হিমেল প্রবাহের মিশেল হয়ে যায়। রাতের বেলায় গ্রামগঞ্জের দিকে মৃদু হাওয়াও বয় শনশন শব্দে, বিশেষ করে ওরকম খোলা জায়গাগুলোয়। সেরকমই কানের পাশের থেকে বয়ে যাওয়া মৃদু বাতাসের মধ্যে কেমন যেন একটা ফিস ফিসে কথা বলার শব্দ পেলাম যেন।
এরকম একবার নয়, বেশ কয়েকবার হলো। মনে মনে ভাবলাম, বেশ কিছুদিন নির্জনে পথ চলা অভ্যেস নেই বলে হয়তো এমনটা হচ্ছে। হয়তো পুরনো স্মৃতিচারিত ভয়ঙ্কর রাতগুলো এমন নির্ভেজাল অঝুঁকিপূর্ণ ঝকঝকে রজনীকে বিদ্রুপ জানাতে আমার সঙ্গে এমন করছে। জনশূন্য রাস্তায় 4 কিলোমিটার হেঁটে অতিক্রম করা সহজ নয়। তবুও মনোযোগ স্থির রেখে গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, আর শূন্য মস্তিষ্কের খেয়ালে শৈশবের আবেগ উদ্ভাসিত সূক্ষ্ম চাহিদাগুলির মতো বারংবার জেগে উঠতে লাগলো মধুসুন্দরী দেবীর আকাঙ্ক্ষা। যেহেতু সে দিনগুলির মতো সুখকর মুহূর্ত আমার এই জীবনে কাটেনি, আর যখনকার কথা বলছি তখনের সময়ের থেকে মধুসুন্দরী দেবীর ঘটনা খুব সুদূর অতীতের নয়। যাই হোক, এসব ভাবতে ভাবতে হাঁটছি। রাধানগর গ্রামের নামের ফলক যখন দেখতে পেলাম তখন বোধহয় রাত 10:30 কি 11টা। এই সময় চোখে পড়লো একটা লোক হাত পাঁজা করে একটা মুরগি নিয়ে রাস্তার পাশের এক বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় এলো। প্রথমে ভাবলাম চোর নাকি। পরক্ষণেই তার শান্ত শারীরিক অভিব্যক্তি দেখে সে আশঙ্কায় ভাঁটা পড়ল। আমার পায়ের শব্দ পেয়ে আমার দিকে ফিরতেই জিজ্ঞেস করলাম, জমিদার বাড়িটি কোন দিকে বলতে পারেন? লোকটি খানিক আমার আপাদ মস্তক নিরীক্ষণ করে বলল, এই রাস্তার একদম শেষে, মিনিট কয়েক হাঁটলে ডান হাতে পড়বে। আপনি এত রাতে? আমি একটা কাজে এসেছি, বাড়ি অনেক দূরে, তাই পৌঁছতে রাত হয়ে গেল এখানে। তাছাড়া স্টেশনে কোনো গাড়ি পেলাম না। নিশিরামপুরের এদিকে আসার গাড়ি সন্ধ্যার পরে পাওয়া যায় না। বলে উনি একবার আমায় নির্দিষ্ট করে দেখানো অন্ধকার রাস্তাটির দিকে চাইলেন। তারপর আবার মুরগিটা হাতে নিয়েই বাড়িতে ঢুকে গেলেন। বিষয়টা তখনই আমার কাছে ঘোর রহস্যময় লেগেছিল। এত রাতে কোনো গৃহস্থ একটা মুরগি নিয়ে কি করছিল, এবং এটা আমি নিশ্চিত বুঝতে পারলাম যে আমি নিশ্চয়ই লোকটির কোনো সংকল্পে হঠাৎ চলে এসে বাধা সৃষ্টি করেছি। এসব চিন্তা করতে করতে নির্দিষ্ট বাড়ির সামনে পৌঁছে প্রথমেই চোখে পড়ল একজন বছর 50 কি 60-এর প্রবীণ লোক হাতে গড়গড়া নল নিয়ে চেয়ারের সামনের দিকটায় নিজেকে একটু টেনে এনে শরীরটা এলিয়ে বসে আছেন, এবং আমার সঙ্গেই তারও চোখ পড়েছে আমার দিকে। ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে ধাপ 5 মস্ত সিঁড়ি পেরিয়ে উঠোনে নেমে এলেন। আমায় অবাক করে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে বললেন, আমার বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছো কেন? কে তুমি? কে তোমার উদ্দেশ্য? আমি বিস্মিত হয়ে বললাম, আমি তো আজই এই গ্রামে প্রথম এলাম। আমার বাড়ি রামজয়পুর। আপনার বন্ধু ষোড়শী চাটুর্যে আমায় পাঠিয়েছেন। বৃদ্ধ আমার কথায় একটু দমে গেলেন, বললেন, ষোড়শী চাটুর্যে? ও, তুমি রামজয়পুর থেকে এসেছো? এমন সময় বাড়ির ভেতর থেকে আর একটি আমার বয়সী ছেলে বেরিয়ে এসে পোটের ওপরে জেলে রাখা হ্যারিকেনটি নিয়ে এগিয়ে এলো আমাদের দিকে। বলল, বাবা, এ কি সে যার কথা আপনি বলছিলেন? প্রৌঢ় আমার কাঁধে হাত রেখে বললে, না, এ সে নয়। ষোড়শী পাঠিয়েছে, বোধহয় মাছ চাষ দেখাশোনার জন্য। আমি তাকে বলেছিলাম, মহানন্দ, তুমি ওকে ভেতরে নিয়ে যাও, আমি কাল কথা বল। ছেলেটির নাম শুনে হয়তো অবাক হয়েছ আরো বেশি। ঠিকই ধরেছ, মহানন্দ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তোমার বাবার সঙ্গে আমার সেখান থেকেই আলাপ হয়। কিন্তু ঠাকুর মশাই, বাবা তো কখনো আপনার কথা বলেনি, তাই তো? বলবেও না।
আর তার কারণটা কি তা ঠিক পরে জানতে পারবে। মন দিয়ে শুনে যাও। পিতার আদেশ পেয়ে মহানন্দ আমায় বলল, এসো আমার সঙ্গে এসো। আমি তার পিছু নিলাম। মনের ভেতরকার অপার কৌতূহল চাপা না রাখতে পেরে তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার বাবা এমন কেন করলেন? সে বলল, বলছি, আগে উপরে চলো। আমরা সিঁড়ি ভাঙতে শুরু করলাম। সে প্রশ্ন করল, তোমার নাম কি? আমার নাম তারানাথ চক্রবর্তী। বেশ, আমার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়। আর যার সঙ্গে তোমার প্রথম আলাপ হয়েছে উনি আমার বাবা, রাজবল্লভ বন্দ্যোপাধ্যায়। আমার আরও 2 ভাই আছে। একজন ছোট থেকে মামার বাড়িতে থেকে মানুষ হচ্ছে, রামজীবন তার নাম। মায়ের মৃত্যুর পর থেকেই বাবার সাথে দ্বন্দ্ব হাঙ্গামা করে নিখোঁজ। এই ঘরটা এসো। এতক্ষণে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা লম্বা বারান্দার একদম শেষ প্রান্তের একটা ঘরের সামনে চলে এসেছি। মহানন্দর কথা মতো সেই ঘরের ভেতরে ঢুকে এলাম। যে মানুষ প্রথম সাক্ষাতেই আমার বিহ্বল অবস্থা কাটানোর জন্য এত কিছু এক নিঃশ্বাসে বলে গেল, তার ভেতরকার আত্মমর্যাদা বোধের বিষয়ে আমার বিন্দুমাত্র সংকোচ রইল না। বরং তার সঙ্গে যে ভাব জমানোর কাজটা আরো সহজ হবে এটুকু মস্তিষ্কে প্রশ্রয় পেল। আমি পুটলির থেকে আমার প্রেরকের চিঠিটা বের করে তার হাতে দিয়ে বললাম সে বিষয়ে সব কিছু। মহানন্দ আমায় বিছানার উপরে বসিয়ে সম্মুখে একটা চেয়ার টেনে নিয়ে বসলো। তারপর বলল, তুমি বলছি তোমায়, যেহেতু আমরা একই বয়সী। তোমার সঙ্গে প্রথম আলাপেই এমন আচরণের জন্য দুঃখিত। আসলে বাবা রাতের বেলায় অনেক দেরি করে ঘুমন। রাতে খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে হুকো খান, যতক্ষণ ঘুম আসে না। শেষ কয়েকদিন যাবৎ উনি একটি লোককে দেখতে পাচ্ছেন বাড়ির চারিপাশে ঘুরু ঘুরু করছে। বাবার কথা শুনে 2 দিন একটা ছায়ামূর্তিকে ঘুরতে দেখেছি। বাড়ির চাকর বাকর সন্ত্রস্ত। আমাদের বহু পুরনো চাকর দিনু, সেও নাকি দেখেছে বাবাকে হুকো সেজে দেওয়ার সময়। ফলে তার মুখে সেসব খবর পেয়ে মূর্খ ভীতু বাকি ভৃতগুলোও পালিয়েছে। কেন? আপনাদের তো পাহারা দিয়ে সেই লোকটিকে খুঁজে বের করা দরকার ছিল। সেই চেষ্টাও করেছি, কিন্তু কোনোভাবেই না তাকে ধরতে পেরেছি, না বাবা বা আমি কেউ দেখতে পেরেছি তার চেহারা। গ্রামে চোর ছাচরের উপদ্রব কোনোদিনই নেই, কাজেই কে বা কি সেটাও নিশ্চিত করতে পারছি না। মোট কথা খুব দুশ্চিন্তায় থেকেই আজ তোমার সঙ্গে এই হলো। এই খবর শুনে যতটা অবাক হলাম ঠিক ততটাই হতাশ হলাম। বুঝলাম মনিবের বাড়িতে এমন অরাজকতার মধ্যে আমার কাজটা বোধহয় এখন হবে না। তবুও সে কথা জিজ্ঞাসা করতে সম্মানে বাধা পেল, তাই চুপ করে রইলাম। আমায় নির্বাক দেখে মহানন্দ বলল, তুমি এখন বিশ্রাম নাও তারানাথ, আমি দিনুকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি পাশের ঘরেই আছি, কোনো অসুবিধা হলে ডেকো। বুঝতেই পারছো এখন এত চিন্তা নিয়ে একদমই ঘুম হয় না। উঠি। আমি ইতিবাচক মাথা নেড়ে বসে রইলাম। খানিক বাদে এক 60 ঊর্ধ্বের প্রৌঢ় এসে গরম লুচি আর আলুর তরকারি দিয়ে গেল। খেয়ে নিলাম ঠিকই, তবে কি একটা যেন মনের ভেতরটাকে অস্থির করে ছিঁড়ে দিচ্ছে। না, শুধু কর্মক্ষেত্রের অনিশ্চয়তা নয়, আরো একটা বিষয় যেন মনের অগোচরেই মস্তিষ্কে জায়গা করে নিয়েছে। আনমনে হাতে জল ঢেলে উঠে দাঁড়ালাম। দরজা ভেজানো ছিল, শেকল তুলে দিয়ে আবার বিছানার দিকে ফিরে আসছি এমন সময় চোখে পড়ল শয্যা লাগোয়া দেওয়ালটি ঘেঁষে একটা 4 ফুট লম্বা ও 3 ফুট চওড়া আকৃতির একটা তৈলচিত্র ঝোলানো আছে। এতক্ষণ এইদিকে পিঠ করে বসেছিলাম বলে খেয়াল করিনি। মেঝের থেকে হ্যারিকেনটা তুলে নিয়ে উঁচু করে ধরলাম ছবিটার দিকে। চিত্রের বর্ণনা দিতে গেলে প্রথমে যেটি বলতেই হয় তা হলো একটি বছর 15-র কিশোরের ছবি রাতের উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে, এবং ছবিটিতে আশ্চর্য যে ব্যাপারটি চোখে পড়ল
সেটা হলো বালকের মাথার উপরের নৈশ অম্বরের অজস্র তারা ভরা মহাশূন্যের ললাট থেকে ভেসে যাচ্ছে একটা নীল উল্কা। আমি বিস্ফারিত দৃষ্টিতে সে ছবির দিকে তাকিয়ে রইলাম। মনকে বোঝাতে চাইলাম যে ঘটনাটা বোধহয় কাকতালীয়, কিন্তু তা কি করে হয়? সাধারণত কোনো চিত্রশিল্পীর মাথায় কি এই জাতীয় কিছু আসার কথা? অত রাতে মহানন্দকে ডেকে ছবির বিষয়ে জিজ্ঞেস করা অভদ্রতা হবে ভেবে অস্থির মন নিয়ে জানলার কাছে দাঁড়িয়ে একটা বিড়ি ধরালাম। ছবির প্রহেলিকা মাথার থেকে নামতে না নামতেই চোখ আটকে গেল জানলা দিয়ে পেছনের জঙ্গলের দিকে তাকাতেই। জ্যোৎস্নায় উদ্ভাসিত বাড়ির পেছনের আগাছার জঙ্গল, এবং ঠিক আমার ঘরের জানলার সোজা করে আগাছার জঙ্গলের মাঝে চুপ করে বসে আছে একটা মানুষ, যে মানুষের চোখের জ্যোতি প্রখর। এই জ্যোতি আমার খুব পরিচিত। তন্ত্রের উচ্চ মার্গের সিদ্ধি হলে তান্ত্রিকের চোখে এই জ্যোতি ফোটে, অর্থাৎ যে ব্যক্তি বসে আছে সেখানে সে একজন সাধক। আমার গলা শুকিয়ে এলো। পরক্ষণেই সে ব্যক্তি উঠে দাঁড়িয়ে সেখান থেকে আরো পেছনের জঙ্গলের দিকে চলে গেল। অন্ধকারে মিলিয়ে গেল সে। সে রাতের মতো অস্বস্তিপূর্ণ রাত আমার জীবনে কোনোদিনও আসেনি। উফ, শুধু সংশয় আর কৌতূহল পঞ্জীভূত করে বিছানার মাঝে জেগে বসেছিলাম। পরদিন সকালে বৃদ্ধ চাকর দিনু আমায় ডেকে নিচে নিয়ে গেল। তার মুখে শুনলাম মহানন্দ গেছে ব্যবসার কোনো কাজে। বৈঠক ঘরে এসে দেখি জমিদার রাজবল্লভ বাণুজ্যে কয়েকটা কাগজপত্র নিয়ে দরজার দিকে চেয়ে বসে আছে। দুশ্চিন্তাগ্রস্ত চেহারার উপরে একটা শুকনো হাসির মুখোশ টেনে নিয়ে বললেন, কাল রাতের জন্য দুঃখিত তারানাথ। মহানন্দ থেকে তোমার নাম জানলাম আজ সকালে। মনের অবস্থা এমনই যে তোমার নামটা পর্যন্ত শোনা হয়নি কাল। যাই হোক, তুমি যে কাজের জন্য এসেছো, আজ মহানন্দ এসে তোমাকে সেখানে নিয়ে যাবে। ও গেছে একটা কাজে, চলে আসবে খানিক বাদে। আমি সম্মুখের চেয়ারে বসে একটা সম্মতিবোধক মাথা নাড়লাম। দেখলাম বৈঠক ঘরের দেওয়ালেও বিভিন্ন আকারের চিত্রের ফ্রেম ঝোলানো আছে। আমার কৌতূহলের প্রসঙ্গের সূত্র পেয়ে নিজেকে আর থামিয়ে রাখতে পারলাম না। প্রশ্ন করলাম, আচ্ছা, এই ছবিগুলো কি আপনি আঁকিয়েছেন? ছবি না, চিত্রের শখ ছিল আমার ঠাকুরদার। আমরা বংশ পরম্পরায় জমিদার। ঠাকুরদার সঙ্গে রাজরাজাদেরও বেশ আলাপ ছিল, তাই শুনেছিলাম বাবার মুখে বাইরের থেকে চিত্রশিল্পী আনিয়ে নিজের শখের ছবিগুলো আঁকিয়ে নিতেন। এবার আমি সুযোগ বুঝে নিজের কথাটা পারলাম। বলছিলাম, আমায় যে ঘরে শুতে দেওয়া হয়েছিল সে ঘরের দেওয়ালে একটা বালকের চিত্র দেখলাম, ওটি কার? এই কথার উত্তরে আমি গোটা বিষয়টা জানতে পারলাম। আর যা জানলাম তাতে আমার শরীরের সব কটা পশম দাঁড়িয়ে গেল। আশা করি তুমিও বাকরুদ্ধ হয়ে যাবে। জমিদার বললেন, ওই ছবিটি আমার ছোট কাকার বাল্য বয়সে। তুমি সমগোত্রীয়, তোমায় বলতে আপত্তি নেই। আমার বাবারা ছিলেন দুই ভাই। বাবা ছিলেন বড়, কিন্তু ছোট কাকা জন্মাবার সময় একটা বিচিত্র ঘটনা ঘটেছিল। ঠাকুরদা তখন ডাক্তারের কথা মতন ঔষধ আনতে গেছেন বাজারে। বাবার বয়স তখন ছোট হলেও জ্ঞান বুদ্ধি হয়েছে ভালোই। সে বসেছিল ওই বারান্দায়।
ঘরের মধ্যে ঠাকুমা তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছেন। হঠাৎ আকাশ থেকে সেই সময় ছুটে গেল একটা নীল উল্কা। সে উল্কা আমার বাবা দেখেছেন, এমনকি বাজার থেকে ফেরার সময় ঠাকুরদাও দেখেছে। এদিকে তখন ঠাকুমার পুত্র সন্তান জন্ম নিয়েছে, অর্থাৎ ছোট কাকা হয়েছে। পুরো ঘটনাটা এমন ভাবে আকস্মিকতায় ভরে গেছিল যে তাদের মুখের ভাষা হারিয়ে যাওয়ার জোগাড়। তাই ঠাকুরদা সে স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য অমন একটি ছবি আঁকে রেখেছিলেন চিত্রকারকে দিয়ে। এবার বলো, ঘটনাটা অনেকটাই আমার জন্মলগ্নের সঙ্গে মিলছে না? আমিও কিন্তু সে সময় তোমার মতো স্তম্ভিত হয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর বললাম, আপনার ছোট কাকা কি জীবিত আছেন? ছোট কাকা মারা যায় 14 বছর বয়সে জলে ডুবে। পুকুরে স্নান করতে গিয়েছিলেন ঠাকুরদাকে না জানিয়ে। একদিন বাদে তার ভাসমান দেহ পাওয়া গিয়েছিল। যদিও সে পুকুর ঠাকুরদা বুঝিয়ে দিয়েছিলেন, তারপরে ঠাকুরদা বাবার থেকে বেশি ছোট ছেলেকেই ভালোবাসতেন। এমন শোকে বললেন যে খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গেল। বাবা অনেক ছোট থেকেই ব্যবসার হাল ধরে এবং বিয়ে করে নেন। তারপর আমি হলাম একমাত্র ছেলে, এবং এখন তো দেখছেন যা দেখার। আমি একটু ইতস্তত করে প্রশ্ন করলাম, কাল মহানন্দ বলছিল আপনার বড় ছেলে কালিকা প্রসাদ বাড়ি ছেড়েছে আপনার সঙ্গে মতের মিল না হওয়ায়। তাকে আর খুঁজে পাননি? প্রশ্নটা শুনে জমিদার কিছু মুহূর্ত আমার দিকে চেয়ে রইল, তারপর বলল, খোঁজার চেষ্টা কি কম করেছি? পাইনি। এমনকি কাগজে বিজ্ঞাপন পর্যন্ত ছেপেছিলাম। এমন সময় মহানন্দ মানে তোমার বাবা ঢুকলো ঘরে। বলল, বাবা, কথা বলে এসেছি রমেন কাকার সাথে। এবার থেকে তারানাথ গেলেই মালপত্র যা লাগে দিয়ে দেবেন। তাহলে সকালের খাবার খেয়ে ওকে নিয়ে যাই। জমিদার মাথা নাড়লেন। সত্যি কথা বলতে আমার মনের মধ্যে তখন নিজের কাজের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই, বরং রহস্য এমনভাবে অন্তর হৃদয়কে আড়ষ্ট করে দিয়েছে যে বেশ বুঝতে পেরেছিলাম এই ঘটনার মূল উদ্ধার না করা পর্যন্ত আমার ভেতরকার অযাচিত কৌতূহল থামবে না। খাওয়া দাওয়া সেরে বাড়ির পেছনের দিকের একটা জঙ্গলে সরু সুরকি ধরে মিনিট 5 হাঁটার পর দেখতে পেলাম 4টি পুকুর কাটিয়ে মাঝখানে একটা বেড়ার ঘর তৈরি করা হয়েছে। বুঝলাম ওটি আমার থাকার জায়গা বা পাহারা দেওয়ার জায়গা। মহানন্দ বলল, তোমার যদি এখানে থাকতে অসুবিধা হয় তবে আমায় বলো কি অসুবিধা হচ্ছে। আমি সেই সুবাদে ব্যবস্থা করে দেব। একটা ভালো থাকার জায়গা করব, তাতে একটু সময় লাগবে। আশা করি তখন অসুবিধা হবে না। চারা ছাড়া হয়েছে ওই ডান দিকের পুকুরটায়। সামনের সপ্তাহে আরও কিছু নিয়ে আসবে, কথা বলে এসেছি। এখন বুঝতেই পারছো যে পরিস্থিতি, এদিকে মন দিতে পারছি, এদিকে কি কোনো কাজই হচ্ছে না। এই ছায়ামূর্তির ব্যাপার না পরিষ্কার হওয়া পর্যন্ত। দেখি এক ওঝাকে বলে এসেছি, দিনুর কথা শুনেই দেখি। ও অনেকদিন ধরে বলছে যে এ নাকি কোনো অপশক্তির ব্যাপার। এ কথা শুনে আমি গত রাতে দেখা সেই রহস্যময় উচ্চ মার্গের সাধকের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নিজে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কথা বলা ঠিক হবে না, তাই সংযত হয়ে গেলাম। মনে মনে ঠিক করলাম আজ রাতে আমি পাহারা দেব ওই বাড়ি, কিন্তু এই কথা মনিবদের জানাবো না। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে এটুকু ক্ষমতা আমি পেয়েছিলাম যে কোনো রকমের নিম্ন শ্রেণীর শক্তি আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। তাই যদি আত্মাও হয় তাতে আমার কোনো ভয় নেই। আর যদি কাল রাতে দেখা সেই রহস্যময় সাধক হয় তবে আজ তাকে হাতে নাতে ধরব। নীল উল্কা, উচ্চ মার্গের সাধকের দর্শন, এসবের সাথে আমার জীবনশৈলীর মিল পেয়ে গেছিলাম এতটাই যে গোড়া থেকে বিষয়টা উচ্ছেদ না করা পর্যন্ত আমার ঘুম হবে না, এটা বুঝতে পেরেছিলাম। মহানন্দ খানিক বাদে আরো কিছু কুশল সম্ভাবনার কথা বলে চলে গেল।
সাথে এও বলে গেল যে দিনু এসে আমার 3 বেলার খাবার দিয়ে যাবে। আমি 4টি পুকুরের ধার দিয়ে একবার ঘুরে দেখব বলে বেরোলাম। এমন সময় লক্ষ্য করলাম জঙ্গলাবেষ্টিত চতুর্থ পুকুরটির পাড়ে কয়েকটা পোড়া কাঠের টুকরো পড়ে রয়েছে এবং সে কাঠের কয়লা দেখে আমার মতো সাধক আন্দাজ করতে পারে তা মোটেই একদিনের পুরনো ধ্বংসাবশেষ নয়। দুয়ে দুয়ে আমি এক করে ফেলেছি তখন অনেকটাই। দুপুরে দিনু খাবার দিতে এসে বলল ওঝা এসে নাকি সারা বাড়ি ঘুরে ঝাড়ফুঁক মন্ত্রপাঠ করে গেছে, আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমি অবশিষ্ট গোটা দিনটা প্রমাদ গুনলাম। সেই রাতেও ছিল ভরা পূর্ণিমা। 4টে পুকুরের জল চাঁদের আলোয় রূপোর জল তরঙ্গ বইয়ে নিয়ে কুলে এসে বাড়ি খাচ্ছে। আমি সন্ধ্যা নাবার ঘন্টা 4 পরে, আনুমানিক 9:30 নাগাদ ধীরে ধীরে জমিদার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। বাড়ির পেছনের সেই আগাছার জঙ্গলের সম্মুখে পৌঁছানো মাত্রই দেখতে পেলাম ওই কালো ছায়াটাকে। আজও তার চোখের জ্যোতি জ্বলছে আগুনের ভাঁটার মতো। এতই উচ্চ তার তন্ত্রের মার্গ, আর তার দৃষ্টি ঠিক একই দিকে, অর্থাৎ গত রাতে আমি যে ঘরে ছিলাম সেই ঘরের দিকে নিবদ্ধ। এবার আর বুঝে নিতে অসুবিধা হলো না, নিশ্চয়ই ওই ঘরের সঙ্গে অথবা ওই দেওয়ালে ঝোলানো ছবিটির সঙ্গে এই সাধকের কোনো সম্পর্ক আছে। নইলে আজ রাতে যে ওই ঘরে কেউ নেই তা ওনার মতো মানুষের পক্ষে বোঝা অসম্ভব নয়। জমিদার বাড়ির পেছনে দাঁড়িয়ে দেখছি এক সাধকের ছায়ামূর্তি অন্ধকারে গা ঢেকে তার প্রজ্বলিত চোখ দিয়ে দোতলার একটা ঘরের দিকে চেয়ে রয়েছে। আমি এবার যতটা সম্ভব নিঃশব্দে তার দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আগাছা ও শুকনো পাতা বিছানো প্রান্তরের উপরে আমার সংযত চলাচলের শব্দ গোপন হলো না। সে চোখ দুটি ওপরের ঘরের দিকের থেকে সরে এসে আমার দিকে পড়ল। আমি থমকে দাঁড়ালাম। সামনের মানুষটির দুটি দৃষ্টিবিন্দু আমার কোমর উচ্চতার থেকে উপরে উঠে আমার ললাট সম উচ্চতায় এলো। বুঝলাম সে বসেছিল, আমায় দেখে উঠে দাঁড়িয়েছে। ভয় জিনিসটা তখন আমার লোপ পেয়েছে। মনিবের বাড়ির মানুষদের বিভ্রান্ত করে তুলেছে যে ব্যক্তি, সে ব্যক্তি আর যাই হোক তার জন্য মনে সম্মান বা ভক্তি জাগার কথা নয়। আমি আরো 2 পা এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। আমি আরো 2 পা এগোলাম। কে আছে ওখানে? এবার উত্তর এলো, মণিলাল। মণিলাল? মণিলালটা কে? এ বাড়ির পেছনে কি করছো? এই সময় সামনের থেকে একটা মন্ত্রের মতো বাক্য শুনতে পেলাম, তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। এই বাক্য শেষ হওয়া মাত্রই আমার পা দুটি কেঁপে উঠল। চোখের সামনের জ্যোৎস্না রাতের প্রকৃতিতে কে যেন আলকাতরার রেণু ছড়িয়ে দিয়ে গেল নিমেষেই। আমি জ্ঞান হারালাম। তারানাথ, তারানাথ, কি হয়েছে তোমার? দিনু! শরীরে মৃদু ঝাঁকুনি অনুভব হতে জ্ঞান ফিরল আমার। চোখ খুলে দেখি জমিদার বাবুর ছেলে মহানন্দ আমার সামনে বসে রয়েছে।
তাকে দেখা মাত্রই হুঁশ ফিরে এলো আমার। চমকে উঠে বসলাম। মহানন্দ প্রশ্ন করল, কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে? কি হয়েছে? বিষয়টা আর লুকোনো সম্ভব নয়, তাই বললাম, আমি আমি কাল রাতে দেখেছি তাকে, যে আপনাদের বাড়ির চারিপাশে ঘোরাফেরা করছে কয়েকদিন যাবত। মহানন্দ বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কে সে? সে কি তোমায় আঘাত করেছে? বললাম, আঘাত করেছে বটে, তবে আমাকে স্পর্শ না করেই। মানে তাহলে কি দিনুর কথাই ঠিক? কোনো অশরীরী বা ওই জাতীয় কিছু? না না, সে একজন মানুষ, তবে ঘোর রহস্যময় তার উপস্থিতি ও ব্যবহার। আচ্ছা, আপনি মণিলাল নামের কাউকে চেনেন, অথবা আপনার বাবা? আমার প্রশ্ন শুনে মহানন্দ, অর্থাৎ তোমার বাবা, খানিক বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর বলল, আমার বাবার ছোট কাকার নাম ছিল মণিলাল। তাছাড়া ওই নামে তো কাউকে চিনি না আমি। চলো দেখি বাবার কাছে। আমি তার সাথে এলাম জমিদার বাড়িতে। গৃহস্বামী তখনও এসব ঘটনার আঁচ পায়নি। উনি বারান্দায় বসে তামাক টানছিলেন। দিনু তার পাশে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বলল, আপনি ডাকছিলেন দাদা বাবু? মহানন্দ সেই কথার উত্তর না দিয়ে তার বাবাকে বলল, বাবা তারানাথ কাল রাত্রি ওই আগন্তুককে দেখেছে। মণিলাল নামের পরিচয় দিয়েছে তিনি বোধহয়। বলে মহানন্দ আমার দিকে তাকালো। জমিদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, মণিলাল? সেটা তো আমার ছোট কাকার নাম। সেই ছোটবেলায় মারা গেছেন সে জলে ডুবে। সে চলে যাওয়ার পরে এই নামের কারোর সঙ্গে বাবার পরিচয় হয়েছে কিনা জানি না, তবে আমার কোনোদিনও হয়নি। আমি বললাম, আমি এর থেকে বেশি আর কিছু জানতে পারিনি। এটুকু বুঝেছি, যাকে আপনারা দেখেছেন সে খুব বড় মাপের একজন সাধক। সে কোনো কারণে রাতের বেলা আসছে এবং দোতলার ওই ঘরটার দিকে চেয়ে থাকছে, যে ঘরে আমার থাকার ব্যবস্থা করেছিলেন। আচ্ছা, ওই ঘরেই তো সেই ছবিটা রয়েছে, যেটা আপনার ছোট কাকা মারা যাওয়ার পরে আপনার ঠাকুরদা তার স্মৃতিকে জীবন্ত রাখার জন্য আঁকিয়েছিল। জমিদার বিস্মিত হয়ে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। তারপর বলল, ওই ঘরে যে বাল্যকালের ছবি লাগানো আছে তা মণিলালের, মানে আমার ছোট কাকার। তোমাকে তো আগেই বললাম, তার জন্মের সময় বিচিত্র ঘটনা থেকে সবকিছু। কিন্তু আমি যা ভাবছি তা কি করে সম্ভব? আপনি যা ভাবছেন তা সম্ভব নয়, এবং সেটা হয়নি, এটাই আমার বিশ্বাস। আশা করি আপনার ভাই মারা যাওয়ার পর পূর্ণ আয়োজন ও উপাচার পূর্বক তার সৎকার ও শ্রাদ্ধ করা হয়েছিল। জমিদার আমায় নিশ্চিত করে বললে, বাবা মর্মাহত ছিলেন, কিন্তু কোনো ত্রুটি রাখেননি। ওদিকে ঠাকুরদা ছোট ছেলের মৃত্যু শোকে তখন শয্যারত। এমনকি তোমাকে আগেও বলেছি, ওই পুকুরটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলেন। যদিও পুকুর নয়, সেটা আসলে ছিল দিঘি। শাপলা ও আগাছায় এতটা অঞ্চল আবৃত থাকতো যে গ্রামের সবাই শাপলা দিঘিকে পুকুর বলেই সম্বোধন করত। কিন্তু আমি খানিক চুপ করে রইলাম। বুঝলে বিভূতি, তোমার বাবা মহানন্দ ছিল ভারী সাহসী লোক, এখনো বোধহয় আছে। সে দাঁতে দাঁত পিষে বলল, ওসবই ভণ্ড সাধু তান্ত্রিকদের ভণ্ডামি। আসলে বাড়িতে চুরি করবে বলে নজর রাখছে। হতে পারে তার পেছনে কোনো বড় দল আছে। আপনি চিন্তা করবেন না বাবা, আমি আজ রাতে কয়েকজন লেঠেল নিয়ে পাহারায় থাকবো। দেখছি কোথাকার মণিলাল। জমিদার চিন্তিত মুখে আবার চেয়ারে বসে পড়লেন। তামাকের নলটা হাতে নিয়ে বললেন, ছোট কাকা মারা যাওয়ার পর একজন এসেছিল আমাদের বাড়িতে। বাবার মুখে শুনেছি, লোকটা দর্শনে পাগল হলেও পাণ্ডিত্য সম্পন্ন কথাবার্তা। বাবার মুখে এই ঘটনা শুনে বিশ্বাস করিনি, তবে এখন দেখছি বাবার কথা মিথ্যে নয়। এই কথা শুনে আমি এবং মহানন্দ ভ্রুকুটি করে তার দিকে চাইলাম।
মহানন্দ বলল, কে বাবা? কই এরকম কিছু আগে আমায় বলেননি তো। জমিদার হুকো ঠিকরেতে ঠোঁট বসিয়ে একটা মৃদু টান দিল। তারপর বহুদিন আগের কথা বলার ভঙ্গিতে কপালে ভাঁজ ফেলে বলল, বাবা বলেছিলেন ছোট কাকা মারা যাওয়ার মাস দুয়েক পর যখন ঠাকুরদার অবস্থা আরো খারাপ, তখন বাড়িতে একজন লোক এসেছিল। উদ্দেশ্য ছিল এই ভিটেতে এক রাত কাটানো। একজন সাধারণ পথিক ছিল না তাই। পরের দিন যাওয়ার সময় বাবাকে বলে গিয়েছিলেন, আপনার ভাইয়ের কোনো স্মৃতিচিহ্ন রাখবেন না, জলে ভাসিয়ে দেবেন, নইলে বিপদে পড়তে পারেন। আর আপনার বাবা, উনি আর বেশি দিন বাঁচবেন না, মনে করুন সামনের কার্তিকে চলে যাবেন। এই কথা শুনে বাবা ধমকে তাকে বের করে দিয়েছিলেন। ক্রমে ঠাকুরদা আরো অসুস্থ হয়ে পড়লেন এবং তারই শেষ অনুরোধে চিত্রশিল্পী আনিয়ে ওই ছবি আঁকানো হয়। কিন্তু যে মানুষকে ধমকে বের করে দেওয়া হলো, তার কথা মতোই ঠাকুরদা চলে গেলেন 15ই কার্তিক। আমি ভাবছি সে কথা যখন মিলেছিল, তাহলে কি এটাও মিলতে পারে যে ছোট কাকার ওই ছবি অর্থাৎ স্মৃতিচিহ্নের জন্য বাড়িতে কোনো বিপদ আসছে? আমি কিন্তু তখনই বুঝতে পেরে গেছি, অতীতের আগন্তুকের বর্ণনা শোনার পরে, যে আসলে কে বাড়িতে এসেছিল। যে ব্যক্তি আমার জন্মের আগে আমারই জন্মলগ্নে কি ঘটবে বলে এসেছিল, সেই মানুষই রাতে গৃহস্থের বাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখে। সে গৃহস্থের ভবিতব্য বলে দিতে পারে, অর্থাৎ অমর জীবন এসেছিল এখানে। সম্পর্কে সে আমার ভ্রাতা হলেও সম্মানে সে গুরু সম। অমর জীবনের সৃষ্টির গল্প তো তোমাদের আগেই বলেছি। জমিদার বাবু অর্থাৎ তোমার ঠাকুরদা যার কথা বলল, সে অমর জীবন ছাড়া আর অন্য কেউ নয়। এর দৃষ্টান্ত এই গল্পেই পাবে, কারণ শুধু তোমার ঠাকুরদার বাবার মৃত্যুযোগের পূর্ব নিশ্চয়তা নয়, তার দ্বিতীয় নিশ্চয়তাটাও মিলে গেছিল। তারানাথ চুপ করল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, মানে মানে আপনি বলতে চাইছেন আমার ঠাকুরদার ছোট কাকা মণিলাল, যে ছোটবেলায় মারা গেছে, যার শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, সে এক প্রজন্ম পেরিয়ে যাওয়ার পরে আবার ফিরে এসেছে একজন সাধক হয়ে? তারানাথ মৃদু হেসে নাবাচক মাথা নাড়ল। তারপর পাশে রাখা সিগারেট তুলে নিয়ে এবার সে সিগারেটটি ধরালো। একটা ছোট টান দিয়ে প্রজ্বলিত সিগারেটের আগুনের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আবার বলতে শুরু করলো, সবুর করো, পরপর গুছিয়ে না বললে তোমার এবং শ্রোতাদের বুঝতে অসুবিধা হবে। আরে বাবা, এটা কি আর একটা ছোট কাহিনী নাকি? আগেই তো বলেছি, এই কাহিনী ঠান্ডা মাথায় না শুনলে তুমি নিজেও বিভ্রান্ত হয়ে পড়বে। জমিদার বাবু চুপ করে কড়িকাঠের দিকে চেয়ে রইলেন। মহানন্দ চলে গেল কয়েকটা লোকজন জোগাড় করতে গ্রামের দিকে। এতদিন যে মর্যাদা ভয়ে বাইরের কাউকে জানায়নি, এখন সে ছায়ামূর্তি একটি মানুষ শুনে মহানন্দের রক্ত গরম হয়ে উঠেছে। কিন্তু আমি জানতাম, যে ব্যক্তি এ বাড়ির চৌহদ্দির চারিধারে ঘুরে বেড়াচ্ছে, তাকে বাগে আনার জন্য শত লেঠেলও কম পড়ে যাবে। তন্ত্র এমন এক বিদ্যা, যা গূঢ়ভাবে কেউ অর্জন করলে সাধারণ মানুষদের নিমেষে বশীভূত করে ফেলা যেতে পারে। এমনকি অজ্ঞান করে দেওয়াও অবিশ্বাস্য কিছু নয়। আর আমি যাকে দেখেছি, সে কোনো সাধারণ সাধক নয়। মহানন্দ চলে গেলে আমি ফিরে গেলাম ওই 4 পুকুর পাড়ে, অর্থাৎ আমার কর্মক্ষেত্রের সেই চালা ঘরে। আমার জীবনের প্রথম গুরু দুর্গাপ্রসন্ন আচার্য মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের শ্মশান সংলগ্ন জঙ্গলে আমায় প্রথম সব সাধনায় বসিয়েছিলেন। ওনার মুখে শুনেছিলাম, তান্ত্রিক বা কাপালিক যত বড়ই হোক না কেন,
প্রত্যেকেরই ক্ষমতা থাকে চোখে। যদি কখনো তাদের সম্মুখে পড়ার আগে নেত্রস্তোত্রের বীজ মন্ত্র জপ করে দৃষ্টিবন্ধন করা যায়, তাহলে সে তান্ত্রিকের কোনো প্রকার ক্রিয়া বা অপক্রিয়া উপস্থিত ব্যক্তির ওপর কার্যকর হবে না। উনি আমাকে সে বীজ মন্ত্র শিখিয়েও দিয়েছিলেন। তবে তা প্রয়োগ করলে পুনরায় সাধনায় বসার সময় সে চোখের বন্ধন উন্মুক্ত করে বসতে হয়। কিন্তু এই বন্ধন উন্মুক্ত করার উপায় আমায় তিনি বলেননি, কারণ তন্ত্রবিদ্যা কোনো মুখস্থ বিদ্যা নয়। এখানে অন্যায়ের শাস্তি পাওয়া আবশ্যক। তাই কোনো নতুন ছেলে যদি আগের থেকেই এই জাতীয় প্রক্রিয়ার ব্যবহার করা ও তাকে ভঙ্গ করে সাধনায় বসা এমন কাজ করতে থাকে, তবে তা তন্ত্র সমাজের নিয়মের উল্লঙ্ঘন হয়। তাই গুরু বলে দিয়েছিলেন, যদি কোনোদিনও খুব বিপদে পড়ো তবেই এই নেত্রবন্ধনের প্রক্রিয়া ব্যবহার করো, কারণ তন্ত্রের সংযম স্তর অতিক্রম করে না এগোনো পর্যন্ত কোনো মতেই মুক্তির মন্ত্র দেওয়া যাবে না। আমি সারা দিন ভাবলাম, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই যখন আমার প্রথম ধর্ম বলে ঠিক করেছি, তখন আমি এই নেত্রবন্ধন করব। তাছাড়া এই বাড়িতে যখন অমর জীবনের আগমন হয়েছিল, এই বাড়ির একজনের জন্মলগ্নে যখন নীল উল্কা দেখা গিয়েছিল, তবে সে রহস্য উন্মোচন করতে গেলে এই পদক্ষেপ নিতেই হবে। আমি নিশ্চিত ছিলাম যে ওই সাধুর সঙ্গে এই সমস্ত ঘটনার কোনো না কোনো সম্পর্ক থাকবেই। আমি একটু অবসর পেয়ে প্রশ্ন করলাম, কিন্তু আপনি যে বললেন দৃষ্টিবন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি জানতেন না, তাহলে কিভাবেই বা মুক্তি পেলেন? কিভাবে এগোলো আপনার সাধক জীবন? তারানাথ বলল, ওই যে আগেই বললাম, আমি চাই বা না চাই, অদৃষ্ট আমায় তারানাথ তান্ত্রিক বানানোর সিদ্ধান্ত নিয়েই রেখেছিল। সে যাত্রায় এই বিষয়টা আমার নিশ্চিত হয়ে গেছে। যাই হোক, দুপুরে দিনু এসে খাবার দিয়ে গেল এবং বলে গেল মহানন্দ নাকি জনা পাঁচেক লোকজন বলে এসেছে। আমার ইচ্ছে হয়েছিল যে নিজে থেকেই বলি আমিও তাদের সঙ্গে থাকব, কিন্তু গেছি কাজে। এইসবের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়লে তারা বিপরীত কিছু ভেবে বসতে পারে, তাই মুখে আসতেও চুপ করে গেছি। আমার পরিকল্পনা ছিল অন্যরকম। দিনের আলোর উপরে সন্ধ্যার রেণু জমতেই আমি জমিদার বাড়ি গিয়ে উপস্থিত হলাম। পৌঁছে দেখি বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে মহানন্দ ছেলেদের তালিম দিচ্ছে। তাদের প্রত্যেকের হাতে লাঠি। আমায় দেখে মহানন্দ বলল, কি ব্যাপার তারানাথ, তুমি এখানে এই সময়? কোনো খবর এনেছো কি? আমি মুখে একটা চিন্তার ভাব ফুটিয়ে তুলে বললাম, আমি ওই সাধককে দেখেছি ওই পুকুর লাগোয়া জঙ্গলের মধ্যে ঢুকে যেতে। ওই জঙ্গলের ওই দিকটায় পাহারা রাখলে ভালো হয়, কিন্তু বাড়িতে জমিদার বাবুকে পুরো একা ছেড়ে যাওয়াটা কি? এই কথার পরিপ্রেক্ষিতে কি আদেশ আসবে তা আমি জানতাম, যে কারণেই অভিনয়টা করা। মহানন্দ বলল, বাবা একা কেন? তুমি থাকো বাড়িতে, আমি এদের নিয়ে দেখে নেবো ব্যাপারটা। আমরা বেরিয়ে পড়ছি। এই চল রে সবাই। মিথ্যেটা তাদের জীবনের ঝুঁকি যাতে না হয় সেই জন্য বললাম বটে, তবে আমার সে মিথ্যে বলতেও খুব খারাপ লেগেছিল। মাথায় শুধু এটুকুই চলেছিল যে আজ যেভাবেই হোক এই সাধকের ব্যাপারটা শেষ করতে হবে। প্রয়োজনে মৃত্যুতেও আপত্তি নেই, তবে এই মিথ্যের প্রায়শ্চিত্ত আজ রাতেই করতে হবে। এখন অপেক্ষা শুধু তার আগমনের। মহানন্দ বেরিয়ে যাওয়ার পরেই আমি জমিদার বাড়িতে প্রবেশ করলাম। গৃহস্বামীকে বললাম আমি দিনুকে নিয়ে বাড়ির চারপাশে পায়চারি করব।
তাকে এই বিষয়ে আশ্বস্ত করলাম যে আজ যেভাবেই হোক মহানন্দ ঠিক ধরে আনবে ওই আগন্তুক সাধককে। জমিদার রাজবল্লভের চেহারায় তাতে বিন্দুমাত্র স্বস্তির ছাপ পড়ল না, বরং সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বৈঠক ঘরের ছবিগুলোর দিকে চেয়ে রইল। সন্ধ্যা তখন নেমে এসেছে। লক্ষ্য করলাম দিনু হাতে একটা মাটির প্রদীপ নিয়ে বাড়ির প্রাঙ্গণের মাঝের তুলসী পীরের কাছে দাঁড়িয়ে ঈশ্বর উপাসনা করছে। এই ফাঁকে আমিও ভগবান তুলসীকে সাক্ষী রেখে নিজের সাধক জীবনের ইতি টানার পথে অগ্রসর হলাম। গুরুর শিখিয়ে যাওয়া দৃষ্টিবন্ধনের বীজ মন্ত্র দিয়ে নিজের রিপুগুলিকে বেঁধে ফেললাম। নিশ্চিত হলাম আর যাই হোক, আজ আমায় আর কোনো রকম মন্ত্র ক্রিয়ার দ্বারা অজ্ঞান বা অবচেতন করে দেওয়া কোনো ধরনের সাধকের পক্ষেই সম্ভব নয়। দিনুকে সাথে নেব বললাম ঠিকই, তবে তার সঙ্গে বাড়ির উঠোনে দাঁড়িয়ে কথা বলে নিলাম। বললাম, দিনু, তুমি বাড়ির বারান্দায় বসে থাকবে। কোনো রকম কোনো কিছুর আভাস পেলে চলে যাবে আমার কাছে। আমি বাড়ির পেছনে আছি। বাড়ির সামনেটা একেবারে ফাঁকা রেখে যাওয়াটা ঠিক হবে না। সে আপত্তি করল না। আবার আমি ঠিক বাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, ঠিক ওই দোতলার ঘরের জানলার নিচটায়, যেখানে ওই আগন্তুক এসে বসে থাকে। প্রায় ঘন্টাখানেক কেটে গেল। তারপরে এই শুকনো পাতার উপরে পায়ের শব্দ শুনতে পেলাম। ভয়ে কিনা জানি না, হয়তো উত্তেজনাতে এই শরীরটা একবার কেঁপে উঠল। খানিক দূরের থেকেই দেখতে পেলাম দুটি নীলাভ আলোক বিন্দু আমার দিকে এগিয়ে আসছে, বাঁ দিকের অন্ধকারের অন্তরাল থেকে। পরক্ষণেই আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? কিসের চাহিদায় এখানে আসছেন প্রতিদিন? আলোকবিন্দু দাঁড়িয়ে পড়ল। জবাব এলো একই ঘোর লাগা ভয়াবহ কণ্ঠে, মণিলাল। মণিলাল কি? তার সঙ্গে এ বাড়ির বা আপনার কি সম্পর্ক? আমার কথা শেষ হতেই সে আবার ওই মন্ত্রটি বিড়বিড় করল, তিমিরান্তস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। কিন্তু এবার আমার উপরে সেই মন্ত্রের কোনো প্রভাব পড়ল না। আমি এগিয়ে গেলাম তার দিকে। আমায় বলুন, কি আপনার উদ্দেশ্য? আমি বা এই বাড়ির মানুষ আপনাকে কোনো ক্ষতি করবে না, বলুন। প্রশ্নের উত্তর এলো না, তবে যে ঘটনা ঘটল তা আমায় আরো বিস্মিত করে দিল। হঠাৎ আচমকাই সামনের মানুষটি নিজের সমস্ত বল শক্তি ত্যাগ করে লুটিয়ে পড়ল মাটিতে। আমি হাঁক দিলাম, দিনু, দিনু রে, একটা আলো নিয়ে আয় এদিকে। আমি এবার পড়ে থাকা মানুষটির কাছে গেলাম। এই প্রথম তার অবয়ব সম্পূর্ণ দৃষ্টিগোচর হলো আমার। ততক্ষণে দিনু আলো নিয়ে এসেছে এবং তার সঙ্গে এসেছেন জমিদার বাবুও। তারা কাছে এলে আমি পড়ে থাকা মানুষটির নাড়ি পরীক্ষা করলাম। বুঝলাম সে অজ্ঞান হয়েছে। বললাম, উনি অজ্ঞান হয়ে গেছেন, এখন উপায়? জমিদার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। উনি বললেন, ওকে ধরে বাড়িতে নিয়ে চলো, চিকিৎসার ব্যবস্থা করা যাক, পরে দেখা যাবে বাকি কিছু। আর যাই হোক, এখনো পর্যন্ত আমাদের কোনো ক্ষতি তো করেনি। ধরে নিয়ে এসো তোমরা। আমি এবং দিনু অজ্ঞান সাধকের দুই হাত কাঁধে বাঁধিয়ে নিয়ে এসে শোয়ালাম বাড়ির বারান্দায়। জমিদার দিনুকে বললেন বুদ্ধি ডেকে আনতে। সে দৌড়ে চলে গেল। এবার মানুষটির মুখ ভালো করে দেখলাম।
মাথা ভর্তি বিন্যস্ত চুল ও মুখ ভর্তি দাড়িতে অন্ধকার অবয়ব দেখলে বয়স অনুমান করা যায় না, কিন্তু এবার বুঝতে পেলাম এটি কোনো প্রবীণ সাধক বা তান্ত্রিক নয়। এর বয়স আমার থেকে খুব বেশি হলে বছর 2-1 বড় হবে, মানে এক কথায় যুবক বলা চলে। জমিদার বাবু সন্দিগ্ধ চোখে চেয়ে রয়েছে ছেলেটির দিকে, নিচু গলায় বললেন, একে আমার খুবই চেনা চেনা লাগছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, তারপর আবার অচৈতন্য মানুষের দিকে তাকালাম। তবে মানুষ যতই চেষ্টা করুক না কেন নিজের ধর্ম ও চরিত্রকে খুব বেশিক্ষণ আটকে রাখতে পারে না। গুরুর শিখিয়ে দেওয়া আগমতন্ত্রের, অর্থাৎ তখন যেটুকু ক্ষমতা আমি রপ্ত করতে পেরেছিলাম সেটুকুই কাজে লাগালাম। লোকটির মুখের ওপর থেকে বিন্যস্ত জটার পাহারা সরিয়ে দিয়ে তার মুখের দিকে ভালো করে দেখলাম। মনের অন্তর কোঠরে ফুটে উঠল কয়েকটা গণনার ছক, যার থেকে যেটুকু বুঝতে পেলাম তা উত্তেজনায় বলে ফেললাম জমিদার বাবু, অর্থাৎ তোমার ঠাকুরদাকে। জমিদার বাবু, আমি খানিক জ্যোতিষকর্ম জানি, বলতে পারেন কয়েকটা ক্ষমতা আমার আছে। এবার সেটা সহজে কিভাবে বোঝাবো আপনাকে বা বলবো বুঝতে পারছি না, তবুও বলি। আমি দেখতে পাচ্ছি এনার নামের আদ্যক্ষর ক। ছোটবেলায় পিতার সাথে মনোমালিন্যের কারণে গৃহত্যাগ করেছেন। বাড়ি আবেগের বশে বলে ফেলেছি, তাই আগে লক্ষ্য করিনি। এবার প্রত্যক্ষ করে চমকে উঠলাম, দেখলাম সে তার বাড়িতেই শুয়ে আছে, অর্থাৎ এই বাড়ি এই সাধকেরই বাড়ি। জমিদার রাজবল্লভের চোখ বিস্ফারিত, প্রৌঢ়ের মুখের চামড়া তীর তীর করে কেঁপে উঠল। আমার মুখে সব কথা শুনে কম্পিত গলায় বললেন, কালী, আমার মেজো ছেলে কালী, এ মহানন্দ কোথায়? ওর ওর দাদা এসেছে। তারানাথ, তুমি ওকে ডেকে পাঠাও, যাও। উনি মেঝের উপরে বসে পড়ল। এবার আমি ব্যস্ত হয়ে আগে জমিদার বাবুকে ধরে চেয়ারে নিয়ে গিয়ে বসালাম। দিনু ততক্ষণে বৈদ্যি নিয়ে ঢুকেছে। বললাম, দিনু, তাড়াতাড়ি যাও, তুমি মহানন্দকে ডেকে নিয়ে এসো। পুকুর পাড়ে গিয়ে হাঁক দিলে শুনতে পাবে। তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ। বৈদ্যি দেখলো ছেলেটিকে। আমি ভাবছি এতটুকু বয়সে এত উচ্চমানের সাধক হয়ে ওঠা যে সে বিষয় নয়। নিশ্চয়ই এই যুবকের কোনো বিশেষ গুণ আছে, যেগুলো গুপ্ত বা আবদ্ধ করে রেখেছে সে নিজেই। বুদ্ধি বলল, নিজে নিজেই জ্ঞান ফিরে আসবে, চিন্তার কোনো কারণ নেই। জমিদার ওনাকে অনুরোধ করলেন যেন এই যুবকের বিষয়ে বাইরে কাউকে না বলেন। বৈদ্য আশ্বস্ত করে সেখান থেকে চলে গেল। মহানন্দ ফিরে আসতেই জমিদার আরো ভেঙে পড়লেন। মহানন্দ, কালী ফিরে এসেছে, তোমার মেজদা কালী প্রসাদ। দেখো দেখো আজ তার কি অবস্থা, মুখ দেখেই আমার চেনা লেগেছে। সে নিজের বাড়িতে ঢুকতে এত সংকোচ প্রকাশ করছিল এতদিন। এই ঈশ্বর! মহানন্দ বোধহয় এই কথা শোনার পর জিজ্ঞেস করতে যাচ্ছিল যে তার বাবা কিভাবে তাকে চিনতে পারল, তবে সে বিস্ময় চাপা পড়ে গেল বাস্তবতার অছিলায়। আমি মহানন্দকে সবটা বললাম, কি ঘটলো এতক্ষণ ধরে, এবং এটাও বললাম আমি ইচ্ছে করেই তোমাদের ওদিকে পাঠিয়েছিলাম, পাছে উনি আপনাদের কোনো ক্ষতি না করে দেয়। কারণ আমি যতদূর বুঝি বা জানি, সাধনার স্তরের অনেক উপরের সাধক আপনার ভাই। ইনি চাইলে অনেক কিছু করতে পারেন, সেটা ভালো অথবা মন্দ। যেমন আমায় অজ্ঞান উনি করে দিয়েছিলেন মন্ত্র বলে,
হয়তো কথাটা যুক্তিহীন মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। তাহলে দাদার যদি বাড়িতে আষাঢ়ি হয়, তবে এমন করে ঘুরে বেড়াচ্ছে কেন চোরের মতো? পৈতৃক ভিটেতে আসতে এত আপত্তি কিসের? এটা আমার কাছেও পরিষ্কার নয় মহানন্দ। ওনার চৈতন্য না ফেরা পর্যন্ত বিষয়টা পরিষ্কার হবে না। মহানন্দ ছেলেগুলিকে পারিশ্রমিক দিয়ে ফিরিয়ে দিল বাড়িতে। আমরা বন্দ্যোপাধ্যায় বাড়ির মেজ ছেলে কালিকা প্রসাদ সাধককে ধরে ঘরে নিয়ে এলাম। জমিদার বাবু, আমি, মহানন্দ সকলেই তার দিকে এক দৃষ্টিতে চেয়েছিলাম যতক্ষণ না তার জ্ঞান ফিরল। কিন্তু জ্ঞান ফেরা মাত্রই সে তার বাবা ও ভাইয়ের মুখ দেখে ছুটে চলে গেল বাড়ির বাইরের উঠোনে। উন্মাদের মতো বলল, বাবা, আপনি কেন আমাকে বাড়ির ভেতরে স্থান দিচ্ছেন? আপনারা বিপদে পড়বেন। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। মহানন্দ ছুটে গেল উঠোনে, বলল, দাদা, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? এটা তোমার বাড়ি, আর তুমি তোমার বাড়িতে ঢুকলে কি বিপদ হবে? তুমি বুঝবে না মহানন্দ, এই বাড়িতে অভিশাপ লেগেছে, অনেক পুরনো অভিশাপ। জমিদার বাবু চুপ করে শুধু চেয়ে রয়েছেন দেখে আমি উঠোনে নেমে গেলাম। আমায় দেখা মাত্রই কালিকা প্রসাদ স্থির হয়ে গেল, ভ্রুকুটি করে বলল, তোমার কপালে দেখছি তন্ত্র সাধনার চিহ্ন আছে। তুমি তো বুঝো আমি এমনি এমনি কথাগুলো বলছি না। আপনি এই বাড়ির পেছনের ওই জঙ্গলের ধারে এসে বসে থাকেন। পরিচয় জানতে চাইলে বলেন মণিলাল। এই নামটাই বারবার বলতে থাকেন, এর কারণ কি? আমার কথা শুনে কালিকা প্রসাদ যেন আকাশ থেকে পড়ল, বলল, আমি এখানে আসি, বরং আমি এখানে আসার থেকে এড়িয়ে চলি। এ বাড়িকে আমি বিপদের থেকে মুক্ত করতে চাই। বুঝলাম। যে সময় এই ব্যক্তি এখানে আসে সে সময় উনি নিজের মধ্যে থাকেন না, নইলে এমন উচ্চ স্তরের সাধক মিথ্যে বলে মহাপাতক কেন হবেন? কিন্তু সাথে এটাও মাথায় এলো না, এত বড় মার্গ সম্পন্ন সাধকের শরীরের উপরে অধিকার বিস্তার করছে কোন শক্তি? উনি আমার দিকে কৌতূহলী হয়ে চেয়ে বললেন, সত্যি তো, আমি তো থাকি শাপলা বিলের ওখানে, সেখানের থেকে এখানে এলামই বা কি করে? তাহলে কি? হাতে সময় নেই একটু, আমায় যেতে হবে, কাল ভৈরবের সাধনায় বসতে হবে। বলে সে তার পিতার দিকে তাকালো। জমিদার এখনো বারান্দায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। কালিকা প্রসাদের চোখে জল ভরে এলো। তার মুখে বিভিন্ন অসংলগ্ন কথা শুনে আমি এবং মহানন্দ তখন জ্ঞান বুদ্ধি হারিয়েছি। আমি বিষয়টা সামলে নেওয়ার জন্য বললাম, আপনার আপত্তি না থাকলে আমি কি আপনার সঙ্গে যেতে পারি? আসলে আমার মনে হয় আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। কালিকা প্রসাদের চোখের থেকে এক ফোঁটা জল পড়ল, বলল, এসো আমার সাথে ভাই, তুমি বাবার খেয়াল রেখো। আমি তার সঙ্গ নিলাম। পরিচয় আদান প্রদানের পর জঙ্গল পেরিয়ে শাপলা দিঘির পথে যেতে যেতে উনি আমায় সবটা বললেন। তারা না ছোটবেলায় বাবার সঙ্গে কিঞ্চিত মনোমালিন্যের কারণে ঘর ছেড়ে দি ঠিকই, তবে কারণ ছিল অন্য। ছোট থেকেই মনে হতো বাড়ি ঘর আমার জন্য নয়। রাস্তায় নামলাম, বিভিন্ন মন্দির গাছতলায় রাত কাটাতে শুরু করলাম। এসব করতে করতে গুরুও পেয়ে গেলাম একজন। আমার কৌতূহল বুঝে উনি টানা 7 বছর তার কাছে রেখেই আমায় সাধনায় সমস্ত স্তরের শিক্ষা দিলেন, এবং আমি আমার ইচ্ছে শক্তির বলে পেলাম সিদ্ধি। গুরুদেব সব বললেও একটা কথা বলতেন না,
জিজ্ঞেস করলেই বলতেন সময় হলে নিজেই জানতে পারবে। এদিকে আমার বাবার ছোট কাকার জন্মের সময় যে এক বিচিত্র ঘটনা ঘটেছিল তা উনি আমার বলার আগের থেকেই জানতেন। সমস্ত সাধনায় উত্তীর্ণ হওয়ার পর জানতে পারলাম শুধু আমি নয়, বাবার ছোট কাকা যদি বাল্য বয়সে না মারা যেতেন তবে তিনি হতেন এই বন্দ্যোপাধ্যায় বংশের প্রথম সাধক এবং সর্বোচ্চ স্তরে তিনিই পৌঁছাতেন। ঈশ্বর ওই নীল উল্কার মাধ্যমে এটা ইঙ্গিত দিয়ে থাকেন যে যে সন্তান জন্ম হলো এ সাধারণ নয়, কিন্তু এই জিনিস ঘটনা সাপেক্ষ। না জানলে যে বালক বা বালিকা জন্মানোর সময় এই বিচিত্র কাণ্ড ঘটেছে তা জানার উপায় নেই। এই কথা শুনে আমি চুপ করে রইলাম। বললাম না যে আমার জন্ম লগ্নেও এই একই ঘটনা ঘটেছিল। কালিকা প্রসাদ বলে চলল, কাল ভৈরবের সাধনা করে কালচক্রে পদার্পণ করার পর জানতে পারলাম বাবার ছোট কাকা মণিলাল জাতিস্বর হয়ে ফিরবেন এই পৃথিবীতে আবার। আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কিভাবে? উনি তো অত ছোট বয়সেই পঞ্চত্ব প্রাপ্তি করেছেন, ওনার জন্য মারা গেল কি করে? কারণ উনার কারণে এক দিন দুঃখী পরিবারের সকলে মরেছে। বাবার ছোট কাকা মারা যাওয়ার পর বাবার ঠাকুরদা ওই শাপলা দিঘি মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। জানি না তুমি জানো কিনা, ওই দিঘির পাড়ে এক দুঃখী পরিবারের সংসার চলত ওই জলাশয়ের ওপরে কেন্দ্র করে। দূর গ্রামের হাটে মাছ বেচে পরিবার চালাতো এক বুড়ো বুড়ি, তাদের ঘরে ছিল এক যুবতী মেয়ে। অবশেষে প্রত্যেকে একই রাতে আত্মহত্যা করে। কালের নজর কোনো কিছু এড়ায় না। চন্দ্র দর্শন করতে জানলে শতাব্দী পূর্বের ঘটনাও চোখের সামনে ভেসে ওঠে। আমি নিজে বুঝতে পেরেছি এই বাড়িতে ছোট কাকার কোনো স্মৃতিচিহ্ন যদি রয়ে যায় তবে সে অভিশাপ বহন করে যাবে এই বংশে। কিন্তু এই মুহূর্তে আমি বাড়িতে প্রবেশ করতে পারবো না। সাধনার শীর্ষে পৌঁছে গেলে জন্মগৃহের চৌকাঠ মারাতে নেই, সেখানকার কোনো বস্তু স্পর্শ করার নিয়ম নেই। আর আমি জানি এতে বাবার ছোট কাকার কোনো দোষ ছিল না, কিন্তু পিশাচের গোত্র পৈশাচিক সে কোনো রকম তথ্যসূত্র পেলেই কেবল সে স্মৃতিচিহ্ন নয়, গোটা বাড়ির প্রত্যেককে ছিন্ন ভিন্ন করে দেবে। শাপলা দিঘিতে সেই পরিবারের প্রত্যেকে এখন আছে পিশাচি আত্মা হয়ে। আমি নিজে চোখে। এটুকু বলে হঠাৎ সে থেমে গেল। স্বাভাবিকভাবে হাঁটতে থাকা মানুষটা হঠাৎ মাটিতে বসে পড়ল। রাত তখন গভীর হয়ে এসেছে। কালিকা প্রসাদের চোখের জ্যোতি আবার ফুটে উঠেছে। সে উঠে দাঁড়ালো, ফেলে আসা রাস্তার দিকে আবার হাঁটতে শুরু করলো। আমি তাকে ডাকলাম না, কারণ বুঝতে পেরেছিলাম এই সেই মুহূর্ত যে ক্ষণে ওনার মধ্যে উনি নেই। আমি পেছনে হাঁটতে হাঁটতে শুনতে পেলাম উনি বলছেন, আমি মণিলাল, আমায় জীবন দান দিতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে অন্যায়ের। এবার আর বুঝতে বাকি রইল না যে তোমার মেজ কাকা অর্থাৎ কালিকা প্রসাদ জাতিস্বর, এবং তার মধ্যে যে বিরাজ করে সে আর অন্য কেউ নয়, সে হলো স্বয়ং মণিলাল বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার বাবার ছোট কাকা, যে ছোটবেলায় মারা গিয়েছিল এবং সেই বিচিত্র জন্মলগ্নের অধিকারী। এবার তুমি বলো, যে বর্তমানে বংশকে রক্ষা করতে চাইছে অর্থাৎ কালিকা প্রসাদ,
তারই মধ্যে মণিলাল কখনো কখনো জাগরিত হয়ে সেও চাইছে প্রায়শ্চিত্ত করতে। তবে দুজনের কেউই বাড়িতে ঢুকে ওই ছবিটি বা স্মৃতিচিহ্নটি বের করে নিয়ে আসতে পারছে না। এটার কারণ কি? এটার কারণ কি হতে পারে? কারণ একটাই, সেটা হলো মণিলাল যদি জাতিস্বর হয়ে তোমাদের বংশের সাধারণ কোনো মানুষের ভেতরে ফিরে আসতো তাহলে কিন্তু এমনটা হতো না। তবে কালিকা প্রসাদ এতই উৎকৃষ্ট মানের তান্ত্রিক ছিল যে তার উপাচার ও নিষ্ঠা দ্বারা প্রাপ্ত সিদ্ধি বা কর্মফল তাকে বাড়ির পাশে যাওয়া মাত্রই থমকে দিত। মণিলাল সেই স্থূল শরীর নিয়ে আর অবাধ্য আচরণ করতে পারত না। এ সমস্ত ঘটনা আমি বুঝতে পারি আরো খানিক সময় বাদে, শুনলে বুঝতে পারবে। কালিকা প্রসাদ আবার সে বাড়ির পেছনের দোতলার জানলার দিকে তাকিয়ে ঝোপের মধ্যে বসে পড়ল। একই রকম দৃষ্টি, একই রকম তার অভিব্যক্তি। আমার দিকে বার কয়েক রূঢ় দৃষ্টিতে চাইল, ঠিক আগের মতোই। আমি জানি এখন সে ভুলে গেছে আমার পরিচয়। আমি বাড়িতে এসে জমিদার ও মহানন্দকে সব বোঝালাম। বিশ্বাস বা যুক্তির সাপেক্ষ ছাড়াই জমিদার মর্মাহত হয়ে বললে, ওই দোতলার ঘরে ছবিটা ছাড়া আর কিছু আছে বলে আমি জানি না, তবে কালী যদি সেটাই ঠিক বুঝে তবে নিয়ে যাও। মহানন্দ ওই ঘরের থেকে ছবিটা খুলে এনে আমার হাতে দিল। আমি বললাম, তুমিও পেছন পেছন এসো বাড়ির পেছনের কোণাটা পর্যন্ত। পরিস্থিতি ঠিক বুঝলে তোমায় নিয়ে যাব সাথে। এই প্রস্তাবটা বাধ্য হয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল ঘটনা এরপরে যাই ঘটুক তার একটা চাক্ষুষ সাক্ষী এই বাড়ির কাউকে রাখা উচিত। আমি এসেছি কাজ করতে, কেনই বা আমার সমস্ত কথা তারা বিশ্বাস করবে? আমি ছবি নিয়ে বাড়ির পেছনের দিকে বাঁক নিলাম। তোমার বাবা মহানন্দ এলো পেছন পেছন। আমার হাতে ছবিটাকে দেখা মাত্রই কালিকা প্রসাদ সেটি ছো মেরে হাতের থেকে নিয়ে নিল। তারপর এমন ভাবে সেটি নিয়ে ছুট দিল যেন কোনো ক্ষুধার্ত জন্তু বহুদিন বাদে একটা শিকার করে সেটিকে গোপন আচ্ছাদনে রাখার অভিপ্রায় করছে। আমিও ছুটলাম তার পেছনে, এবং তার পেছনে পেছনে এলো মহানন্দ। অন্ধকারে দিক নির্ণয় করে দৌড়ানো সহজ কাজ নয়, তবে স্বয়ং ঈশ্বর যেন তার ব্রহ্ম নেত্রের জ্যোতি ফুটিয়ে তুলে পথ চিহ্নিত করে দিচ্ছে আমার পা দুটোকে। এই রকম কতক্ষণ ধরে দৌড়াচ্ছি জানি না। হঠাৎ একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে থমকে দাঁড়ালাম। দেখলাম যেমন নীল বলয় তুমি দেখেছো তোমার চারিদিকে আবর্তন করতে এর আগের কাহিনীতে, ঠিক তেমনি একটা পবিত্র শুভ শক্তি সমৃদ্ধ মসলিনের মতো বলয় আবর্তিত হচ্ছে সম্মুখের একটা অঞ্চলে, এবং সে বলয়ের মাঝে মাথার উপরে দুই হাতে ছবিটি তুলে দাঁড়িয়ে আছে কালিকা প্রসাদ। মহানন্দ এই আলো দেখতে পাচ্ছে না, সেটা আমার কাছে এসে ওর প্রশ্ন করা দেখেই বুঝতে পারলাম। ওখানে দাঁড়িয়ে পড়লে কেন? ও, ওই জায়গাটাই আগে শাপলা দিঘি ছিল। ঠিক এমন সময় আমাদের কান তালা করে দেওয়ার মতো শব্দ নিয়ে দিক বিদিক কাঁপিয়ে এক বিরাট বজ্রপাত হলো কালিকা প্রসাদের ওপর। মুহূর্তেই তার শরীর অগ্নিদগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ও তোমার বাবা ছুটে গেলাম সেখানে, কিন্তু ততক্ষণে সব শেষ। কেবল তার নিথর দেহ বাদে আশেপাশে যে বস্তুগুলি পড়ে আছে তা হলো একটি ঝোলা, একটা পেতলের ঘট আর একটা পোড়া কাঠের স্তূপ। বুঝলাম সে এখানেই তার আস্তানা করেছিল।
আমি জানতাম এই মৃত্যুবরণ কালিকা প্রসাদের নয়, এই মৃত্যু মণিলালের, যার প্রায়শ্চিত্তের ফল ভোগ করল কালিকা প্রসাদ। তবে এটা কি হওয়ার ছিল? এসবের উত্তর আমি পেয়েছি দিন তিনেক পরে। বলে দিতে পারো অদৃষ্ট আমায় পাইয়ে দিয়েছে। কালিকা প্রসাদ অর্থাৎ তোমার মেজো কাকার অন্তিম সৎকার করার পর তোমার বাবাই বাড়ি ফিরে এসে কুড়িয়ে নিয়ে আসা তার ঝোলার থেকে কয়েকটা কাগজ বের করে। খুব স্বাভাবিক কয়েকটা জিনিস তাতে। কুষ্টি বিচারের হলুদ কাগজ ও গুটি কয়েক শুকনো ফুল ছাড়া একটি সাদা কাগজের ফালি পাওয়া গেল। সে কাগজের বয়স বাকিগুলোর থেকে প্রাচীন ও দুর্বল। তাতে লেখা আছে, স্নেহের কালিকা প্রসাদ, জীবনে কোনোদিনও শিষ্য না বানানোর মতি ছিল আমার, তবুও তোমায় করেছিলাম শিষ্য কয়েকটা বিশেষ কারণে। আমি জানতাম তোমার জীবন সীমিত, তাই তোমার প্রবল ইচ্ছেকে আমি শেষ করে দিতে চাইনি। তোমায় দেখা মাত্রই বুঝেছি তুমি জাতিস্বর। তুমি রাধানগরের বন্দ্যোপাধ্যায় বংশের ছেলে। ও বাড়িতে আমার অনুগত পুত্র অমর জীবন গিয়ে সতর্ক করে এসেছিল যে বাড়ির থেকে মণিলালের স্মৃতিচিহ্ন সমস্ত সরিয়ে নিতে, কিন্তু তা করা হয়নি। ফলস্বরূপ এই জাতিস্বরের কষ্ট তোমায় ভোগ করতে হলো। এবং শুধু তুমি নও, এখনই যদি তুমি ওই বাড়ির থেকে এই বিপদ মুছে না দাও, তবে পরবর্তীতে আবারও তোমার বাড়িতে পরবর্তী প্রজন্মে আর একটি ছেলে সন্ন্যাসী হবে এবং সেও হয়ে উঠবে জাতিস্বর। এই এক ধরনের অভিশাপের মতো। তবে যদি পরবর্তী প্রজন্মে কেউ আসেও, এখন তুমি এই ক্রিয়া করার পরেও, সে ক্ষমতা বা লক্ষণ সম্পন্ন হলেও অন্তত বেঘরে মারা পড়বে না। তুমি তন্ত্র শ্রেষ্ঠ, তুমি স্বর্গপ্রাপ্তি করবে, অনেক উচ্চ স্তরে তোমার বসবাস। তাই এই মৃত্যুবরণ তোমাকেই মানায়, নইলে এত পুণ্য অর্জনের ক্ষমতা অন্য কারণ নেই। মনে রেখো, তোমার অদৃষ্ট তৈরি আছে, সেখানে তুমি পৌঁছানোর আগেই এক সন্ন্যাসীর উপস্থিতি ঘটবে। তার জন্য অপেক্ষা করো। কোনো ব্যস্ততায় তন্ত্রপ্রাপ্ত পবিত্রতা নষ্ট করো না। সেই সন্ন্যাসী বন্ধুই তোমার মুক্তির চাবিকাঠি হবে। নিজের বাবা, ভাই ও সংসারকে রক্ষা করে তুমি যাচ্ছ, ফিরতে তোমাকে হবেই আবার। তবে কোনো অসমাপ্ত কাজ নিয়ে নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। হে সাধক বৎস, বিদায়। ইতি কেদারনাথ চক্রবর্তী। চিঠিটা তোমার বাবা পড়েছিল। আমি শুধু বসে কেঁপেছিলাম। তারপরে ঘন্টা খানেক মহানন্দ অবিরাম কেঁদেছিল। তবে আমি নিজের ছোট ঠাকুরদার নাম ও পরিচয়টা জেনেও গোপন করেছিলাম তার কাছে। কিন্তু সত্যি ভাবতে পারিনি কালিকা প্রসাদ বন্দ্যোপাধ্যায় ওই মানুষটির শীর্ষতা পেয়েছিল। তারানাথের মুখে পুরো ঘটনাটা শুনে আমি বাক শক্তি হারিয়েছিলাম। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর প্রশ্ন করেছিলাম, তাহলে আমায় শক্তি প্রদান করা আপনার কর্তব্য কেন? তোমার বাবা কাকাদের পরের প্রজন্ম তুমি, এবং তোমার মধ্যে ফিরেছে কালিকা প্রসাদের পবিত্র লক্ষণ ও ক্ষমতা, যে কারণে তুমি আমায় স্মরণ করে ডাকতে পারো, যে কারণে অমর জীবন সিমডেগায় তোমায় দেখা দিয়েছিল। আজ এই বিশেষ ক্ষমতার কারণগুলো তোমায় বললাম। বেশ নিজেকে হালকা লাগছে জানো। এবার শুরু হবে তোমায় শক্তি দান, আর সাধনার শুরু হবে সব সাধনা দিয়ে। তৈরি তো?